শুভ বসন্ত সম্ভাবনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। আজকে আমাদের অতিথি রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক শাহরিন আরাফাত। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনাকেও শুভ বসন্ত। সম্ভাবনার সবাইকে যারা দেখছেন সবাইকে শুভ বসন্ত। নির্বাচন শেষ হওয়ার একদিনের মধ্যেই সারা দেশ থেকেই নানান সহিংসতার খবর এসেছে। খবর অনেকগুলো ভিত্তি আছে, অনেকগুলো ভিত্তিহীন। দেখা গেছে যে ভুয়া খবর ছড়িয়েছে, আবার কিছু ঘটনা ঘটেছেও। আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে, যে আসলে নির্বাচন পরবর্তী সময়ে এরকম সহিংসতাকে আমরা কিভাবে দেখতে পারি? আসলে আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি যে নির্বাচন পরবর্তী সহিংসতা যদি রোধ করা না যায় তাহলে এটা বিদ্যমান এখন যে উপদেষ্টা সরকার আছে এই উপদেষ্টা সরকারের ব্যর্থতা হবে। তো নির্বাচনের সময় বা নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের আগেও আমরা কিছু সহিংসতার খবর পেয়েছি। এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না, কারণ এটা আমাদের এখানে যে সহিংস একটা রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান আছে এটারই বহিঃপ্রকাশ। কিন্তু আবার এইটা এমন মাত্রায়ও ছিল না যেটা আমরা এর আগে যে রাজনৈতিক সহিংসতা দেখেছি, যে নির্বাচন পরবর্তী সময়কালে বা নির্বাচনের সময়ে, নির্বাচনের আগে, এই তিনটা সময়ে খুব বেশি যে সহিংসতার মাত্রা ছাড়িয়েছে এটা বলা যাবে না এবার। তো আবার কিছু খবর আছে যে খবরগুলো ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, এবং ওই খবরগুলোকে ভিত্তি করে, মানে ভিত্তিহীন খবরকে ভিত্তি করে একটা গোষ্ঠী একটা অরাজক অবস্থা পরিস্থিতি একটা ঘোলাটে করার চেষ্টা আমরা সেটাও দেখেছি। তো এটা আসলে ধোপে টেকেনি। তো কারণ এখনকার সময়ে কোনটা ভুয়া খবর আর কোনটা সঠিক খবর এইটা যাচাই করতে কিন্তু 5-10 মিনিটের বেশি সময় লাগে না। সাধারণত আমরা ইজিলি এই খবরগুলো যেই জায়গার কথা বলা হয়েছে ওই জায়গার পুলিশ স্টেশন বা ওই জায়গার যে সাংবাদিকরা আছে তাদের সঙ্গে কথা বললেও এই জিনিসগুলো নিশ্চিত করা যায়। যেমন হাতিয়ার ঘটনা যেটা বলা হয়েছে, একটা ভুয়া তথ্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় একটা গোষ্ঠী অরাজক অবস্থা তৈরি করার চেষ্টা করেছে। এক ধরনের বিদ্বেষপূর্ণ স্লোগান আমরা দেখেছি একটা গোষ্ঠীর কাছ থেকে। তো এইটা আসলে উদ্দেশ্য প্রণোদিত, এবং এইটা বোঝা যায় যে আসলে তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চায়। তো কিন্তু আমি দেখেছি যে আরেকটা বিষয় লক্ষণীয়, যে যারা পরাজিত হয়েছেন বা যারা জয়ী হয়েছেন উভয় পক্ষ থেকেই কিছু বিষোদগার থাকলেও খুব বেশি যে খারাপ পরিস্থিতি রাজনৈতিক মানে আবহে সেটা কিন্তু আমি লক্ষ্য করিনি। যে একটা পক্ষ পরাজিত হলে বরাবরই তো আমরা দেখেছি যে অপর পক্ষকে বিভিন্নভাবে দায়ী করা হয়নি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন বিষয়ে। তো এইবার আসলে সেই ধরনের অভিযোগ তুলনামূলক অনেক কম, কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এই বিষয়গুলো যেরকম আমরা দেখেছি বিগত শাসনামলে বা তারও আগে, সেই তুলনায় এবার সেরকম কিছুই আমরা আসলে লক্ষ্য করিনি। আমি তো অন্তত নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি। এই এই যে সহিংসতার রাজনীতি, তো এই সহিংসতার রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে সব রাজনৈতিক দলের মধ্যে একটা মোটামুটি সহনশীল একটা অবস্থা এখনো পর্যন্ত আমরা দেখেছি। অনলাইনে বিভিন্ন পক্ষ উস্কানি দিলেও সেটা আসলে খুব বেশি বাস্তব জীবনে সেটার প্রতিফলন আমরা সেভাবে দেখিনি, অন্তত আমি এটা বলতে পারি। রহমান দেশে আসার পর থেকেই নানান বক্তৃতার মধ্য দিয়ে এবং তার রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে সাধারণ জনগণ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল এবং নানান মহলে তার একটা অবস্থান তৈরি করে নিতে পেরেছেন। এটা আমাদের মানে রাজনৈতিক যে সংস্কৃতির জায়গা তার থেকে ভিন্ন কিছু দেখিয়েছেন, যেটাই আসলে হওয়ার কথা। সম্প্রতি নির্বাচন পরবর্তী সময়ে দেখা গেল যে তারেক রহমান নিজে শফিকুর রহমান জামাত ইসলামের আমির এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, সেখানে তাদের সাথে কৌশল বিনিময় করেছেন।
এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? নেট দুনিয়ায় এবং বাস্তব দুনিয়ায় এটি কিন্তু প্রশংসায় ভাসতেছে যে এরকম নজির এর আগে দেখেননি। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? তারেক রহমান দেশে আসার পরে তিনি এখন পর্যন্ত তার যে রাজনৈতিক কর্মকাণ্ড যদি আমরা দেখি বা রাজনৈতিক বক্তব্যের দিক দিয়ে বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আহ, তিনি অবশ্যই মানে একজন গণতান্ত্রিক নেতৃত্বের ভূমিকাই উনি পালন করেছেন। তো আমরা যদি দেখি যে তারেক রহমান এখানে এসে অপর একটি দলকে বিষোদ্গার করা বা তাদের ব্যক্তিগত মানে রাজনৈতিক আক্রমণ তিনি করেছেন, সেটা অবশ্যই তিনি করতে পারেন, সেটা শিষ্টাচার বহির্ভূত কোনো আক্রমণ না। কিন্তু ব্যক্তিগত আক্রমণ যেটা আমরা বিভিন্ন প্রার্থীর কাছ থেকে দেখেছি, এটা বিএনপির প্রার্থীদের কাছ থেকে, এনসিপির প্রার্থীদের কাছ থেকে বা জামাত ইসলামের প্রার্থীদের কাছ থেকে, সেই ধরনের আহ, আহ, দলীয় নেতা হিসেবে তিনি কিন্তু সেই জিনিসগুলো মানে দেখেছি আমরা যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং তিনি তার বক্তব্যে যথেষ্ট শিষ্টাচারের মধ্যে থেকেছেন। এবং সর্বশেষ উনি ওনার প্রথম নির্বাচনের পর ওনার প্রথম প্রেস কনফারেন্সে কিন্তু উনি ঐক্যের কথা বলেছেন, সব দলের কাছ থেকে সহযোগিতার কথা বলেছেন। তিনি কাউকে প্রতিপক্ষ বানাতে চান না, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটা গড়তে চান, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা এই যে শিষ্টাচারের কথা আপনি বললেন, যে সৌহার্দ্যের কথা বললেন, যে প্রতিপক্ষের বাড়িতে যাওয়া, সেটা তিনি করেছেন। শুধু তা না, এর আগে আমরা জামাত ইসলাম থেকে জামাত ইসলামের একজন প্রার্থী ব্যারিস্টার আরমান, তিনি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী তুলির বাসায় তিনি গিয়েছেন। তো তুলিয়াপার বাসায় তিনি গিয়েছেন, তুলিয়াপার মা কিন্তু ওনাকে জড়িয়ে ধরে মানে আদরও করে দিয়েছেন। এবং আমরা জানি যে ব্যারিস্টার আরমান একদিকে তিনি তাকে বিগত ফ্যাসিস্ট আমলে তাকে আয়না ঘরে রাখা হয়, বন্দি রাখা হয়, গুম করে ফেলা হয়, সেখান থেকে তিনি মুক্তি পান 5 আগস্টের পর। আর আরেকদিকে তুলিয়াপা, যিনি মায়ের ডাক নামক একটি সংগঠন করেছেন, ওনার ভাইকে গুম করে ফেলা হয় এবং ওনার খোঁজ আর পাওয়া যায়নি, সম্ভবত ওনাকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। তো সেই তুলিয়াপা এবং ব্যারিস্টার আরমান একই জায়গা থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং ওইখানে কিন্তু কোনো ধরনের সহিংসতা বা কারচুপি এরকম কোনো ধরনের খবর আমরা পাইনি। দুজন প্রার্থী কিন্তু গুমের সঙ্গে মানে গুম দ্বারা মানে বিগত ফ্যাসিস্ট আমলের যে গুম সন্ত্রাস, সেই গুম সন্ত্রাসের শিকার দুটি পরিবার। তো সেখানে আমরা কিন্তু দেখেছি যে ব্যারিস্টার আরমান কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পরদিনই তিনি গিয়েছেন তুলিয়াপার বাসায়। তো এই সৌহার্দ্যপূর্ণ যে স্বাভাবিক সম্পর্কের জায়গা, একজন মানুষের সাথে মানুষের যে সম্পর্কের জায়গা, সেই সম্পর্কের জায়গাটাই কিন্তু আমরা সব প্রার্থীদের কাছ থেকে বা সব নেতাদের কাছ থেকে আশা করি। তো এইটা কিন্তু এবার যিনি দলের প্রধান, তিনি যখন এই কাজটা করেন তখন সেটার গুরুত্বটা কিন্তু আরো অনেক বেশি। সেটার উদাহরণ নেতা কর্মীদের মধ্যেও একটা প্রভাব পড়তে পারে যে আমরা কাউকে এখানে বিচ্ছিন্ন করে রাখছি না। তো এই আচরণটা, এই যে উদাহরণটা উনি দেখিয়েছেন, সেটা বিএনপি বা তার অঙ্গ সংগঠন যেগুলো আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এই সবগুলো সংগঠনে আমরা সেটার প্রতিফলন ঘটুক এবং চাঁদাবাজি দুর্নীতি মুক্ত হোক এই সংগঠনগুলো, আমরা সেটাই চাই। এই জায়গাতে যদি একটা অর্থনৈতিক জায়গাতে যদি এই সংস্কারটা করা যায়, তাহলে আমার মনে হয় এই সৌহার্দ্যপূর্ণ আচরণটা আরো ভালোভাবে আমরা লক্ষ্য করতে পারবো।